দিতে চাইলো, কারোর সাথে তার তুলনা তার সহ্য হয় না। তাও কণার সাথে দিতির আন্দাজ মতে স্বাক্ষর নানু সম্ভবত কণাকে মাত্রাতিরিক্ত ভালোবাসেন বলে দিদিকে সহ্য করতে পারেন না। এই যেমন দিদির সাথে কণার এই নিয়ে বহুবার কথা কাটাকাটি হয়েছে, বহুবার দুইজন দুইজনকে সহ্য করতে পারছে না এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আর এসব থেকেই সম্ভবত দিদিকে উনি সহ্যই করতে পারেন না। দিদি ফোঁস করে শ্বাস ফেলে জবাব দিল, তাহলে বরং কণাকে ডাকুন নানু, বসে বসে মুভি তো দেখছে, এর চেয়ে বরং মা কয়েকটা মাছ কেটে দিলে ভালো হয়। স্বাক্ষর আম্মু এবারে বলে উঠল, উহু দিদি, এভাবে বলতে নেই আম্মু, কণা তো আমাদের বাসার অতিথি, তাই না? ও কেন করবে? দিদি এক পলক তাকালো কেবল। কণাকে একটু বলাতেই সাজে আম্মু কথা বললো, অথচ তাকে যে এত কিছু বললো একবারও কিছু বলল না। দিদির অভিমান হলো যেন। এক মুহূর্তের জন্য মনে হলো সাজে আফরোজ কণাকেই খুব খুব ভালোবাসে, বাকিদের ভাসেনি না বোধহয়। এবারে স্বাক্ষর নানুও বলল, তাই তো, আমার নাতনি কেন কেবে? হ্যাঁ, বউ হয়েছো তুমি, কাজও করবে তো তুমিই করবে। যদি কাজকর্ম নাই পড়ো তবে তাই তিরিং বিরিং করে জন্য বিয়ের জন্য উঠে পড়ে লেগেছিলে কেন? দিদির জবাবে হেসে বলল, আমার আম্মু বুঝেনি এত তাড়াতাড়ি আনুষ্ঠানিক বিয়েটা হবে, নয়তো সবই শিখিয়ে পড়িয়ে পাঠাতো। এবং এর পরবর্তীতে দিদি আর একটা জবাবও করলো না, চুপচাপ মাছ কাটলো। কিন্তু সমস্যা হলো তখন যখন মাছ কাটা শেষে মাংস কাটার সময় হলো। কখনো মাংস না কাটা দিদি প্রথমবারের মতো মাংস কাটতে গিয়ে হাত কেটে ফেললো। আচমকায় বটির ধারালো অংশতে হাত কাটাই বেশ জঘন্যভাবেই হাত কাটলো। সঙ্গে সঙ্গেই চিনচিনে এক যন্ত্রণার সাথে হাত দিয়ে বইল লাল রক্তের ধারা। দিদি মুখ চোখ কুঁচকে হাত ঝাড়া দিল, যন্ত্রণা করছে কেমন। স্বাক্ষর আম্মু ততক্ষণে আতঙ্কিত হয়ে দিদির হাতটা তুলে ধরলেন, মুখ চোখ কুঁচকে ভীত হয়ে বললেন, কি করলি আম্মু, কি করলি? ইস, কিভাবে কাটছিলি বলতো, হাতটা কেটে তো সর্বনাশ হয়ে গেল। দিদির চোখ জোড়া টলমলে হয়ে এলো কেমন। হাতের উপর বয়ে যাওয়ার তরল রক্তের গুলোর দিকে চেয়ে কান্না আটকানোর খুব চেষ্টা করলো বোধহয়। ঠিক তখনই সাম্য দেখলো, এক মুহূর্তেই লাফিয়ে আসতে আসতে ভাইকে কল দিয়ে বলল, নিচে আসো ভাইয়া, দিতুর হাতের তো সাংঘাতিক অবস্থা। এটুকু বলেই ফের ফোনটা সে পকেটে ভরল। সাক্ষ্য তখনও ছাদেই। আচমকায় কল আসায় এবং কথাগুলোর অর্থ না বুঝে ভুরু জড়া কুচকে নিয়ে পা বাড়ালো দ্রুতই। অতঃপর এসে দেখলো সামনে বটি, কাটা মাছ এবং মাংস। সাক্ষ্য মাছের গন্ধ সহ্য করতে পারে না, বমি আসে তার, তাই কখনো বাজারেও যাওয়া হয়নি। দূরেই থাকতো মাছ মাংসের থেকে। অথচ সেই সাক্ষ্যই এই মাছের গন্ধের মধ্যে রান্নাঘরের ফ্লোরটায় লেপ্টে বসলো। দিদির হাতটা এক মুহূর্তের দুই হাত দিয়ে নিয়ে বলে উঠল, কে বলেছে বটি নিয়ে বসতে? হ্যাঁ, কে বলেছে? বেশি পণ্ডিতি না করলে হয় না দিদি, এখন যে এতটা হাত কাটলো, কেন বসেছিলেন বটি নিয়ে? শেষের বাক্যটা সামান্য চাপা আর গম্ভীর শোনালো যেন, যেন চাপা ধমক দিল। দিদি বোধহয় কেঁদেই ফেলবে, তবুও সামলে নিয়ে উত্তর দেওয়ার আগেই স্বাক্ষর নানু বলে উঠল, আমি বলেছি কাটতে। কেন, তোমার বউ কি মানুষ না? মেয়ে মানুষ হয়ে শ্বশুর বাড়িতে মাছ কাটবে, এটাই তো স্বাভাবিক। তাও ভালো পারলে তো কাটছে কোনো রকম। সাক্ষ্য চাইলো এক পলক নানুর দিকে, দিদির রক্তে লাল হয়ে যাওয়া হাতটার দিকে একবার চেয়ে উত্তর দিল, নানু, একটু বেশি হীন মানসিকতার পরিচয় দিচ্ছ না তুমি আজকাল? একটা সামান্য কথার জন্য তুমি হুট করে এমন বদলে যাও কি করে? ওনার হাত কেটেছে দেখেছো নিশ্চয়ই, তবুও এই সময় তুমি যেভাবে কথা বলছো মনে হচ্ছে ওনাকে এই বাড়িতে আনাই হয়েছে মাছ কাটানোর জন্য, মাংস কাটার জন্য, তাই না? এটুকু বলেই সাক্ষ্য একবার চোখ বুজলো। দিদির টলমল করতে থাকা চোখ জোড়া তার চোখের আড়াল হয়নি। এখন না এমন না যে সে খেয়াল করে নেই, বরং চোখ জোড়ার দিকে চেয়েই তার বুকের ভেতরটা অস্থির হচ্ছে, কেমন দম বন্ধ লাগছে। সে দম বন্ধ অনুভূতি নিয়েই বেশ সাক্ষ্য মায়ের দিকে চাইল, বলল, বেশি যদি মাছ কাটানোর প্রয়োজন হতো আমাকে বলতে আম্মু, বাজার থেকে কাটিয়ে আনাতাম, নয়তো রাহাকে না হয় এক্সট্রা টাকা দিয়ে মাছগুলো কেটে দিয়ে যেতে বলতাম। তবুও সমস্যা হলে আমায় বলতে, আমি যা পারতাম কেটে দিতাম আম্মু, কিন্তু তবুও তোমার বান্ধবীর মেয়ের হাত কাটতে দিতাম না।
এটুকু বলেই থামলো সাক্ষ্য। একটা শ্বাস ফেলে পর মুহূর্তেই আচমকা মাছের আষ্টে গন্ধ সমেতই দিদিকে কোলে তুলল। পা বাড়িয়ে রুমে গেল কয়েক মুহূর্তেই। অতঃপর পরিষ্কার বিছানাটা দিতিকে বসাতে নিতেই দিতে আপত্তি করলো, বলে উঠল, আমার গায়ে মাছের গন্ধ সাক্ষ্য। মাছের ময়লাও আছে হয়তোবা, বিছানা ময়লা হবে। সাক্ষ্য মুখটা টান মুখ শক্ত করে রেখেই চেয়ে উত্তর করলো, হোক। ঠিক পর মুহূর্তেই দিদিকে বিছানায় বসালো। মাছের আষ্টে গন্ধে সাক্ষর অন্য সময় পেট উগড়ে আসলেও আজ আসলো না, বরং সময় নিয়ে বইয়ের হাত পরিষ্কার করিয়ে ব্যান্ডেজ করিয়ে দিল। অতঃপর সে মাছের আষ্টে গন্ধে সমেত মেয়েটার হাতেই একটা চুমু এঁকে দীর্ঘ গলায় বলল, যেটা পারেন না সেটা করতে যাবে না দিদি, মনে মনে থাকবে। ছোট বাচ্চার মতোই থাকবে। আপনি আপনি বলে নিজেকে খুব বেশি বড় ভাববে না, ওকে? নেক্সট টাইম আগ বাড়িয়ে হাত কাটলে, হাত পোড়ালে সোজা বেলকনি থেকে নিচে ফেলে দেবো আমি। দিদি চাইলো ফ্যাল করে, তুমি করে বলছে সাক্ষ্য। বা ওভাবে শুনতেই সাক্ষ্য ফের আবার রাগ মুখ করে বলল, শুনতে পেয়েছেন কি বলেছি? দিদি মাথা নাড়িয়ে জানালো, পেয়েছি। গুড, মাথায় থাকে জানো। বলেই সাক্ষ্য পা বাড়াতে নিয়েও বাড়ালো না। ফের ঘাড় ঘুরিয়ে বলল, যান, হাতটা ভিজিয়ে গোসল সেরে আসুন। আমি বিছানা চাদর বদলে নিচ্ছি। এসে ঘুম দিবেন, তারপর বিকালে আম্মুর কাছ থেকে ঘুরে আসবেন। আম্মু? হ্যাঁ, আমার আম্মুর বান্ধবী। দিদি বোধহয় খুশি হলো। সাক্ষ্য হুটহাটে তাকে তার মায়ের কাছে নিয়ে যাই, ঘুরিয়ে আনে। আবার কখনো বা অবাধ্য দিদি মায়ের কাছে থেকেই যায়। দিদি খুশি হয়েই পা বাড়ালো। যেতে বলল, আজ গেলে 2 মাস পর ফিরবো। একেবারে সংসারী মেয়ে হয়ে আবার ফিরবো। সাক্ষ্য ভুরু বাঁকায় জবাব দিল, দরকার নেই, আমার বউ যথেষ্ট সংসারী। বেশি সংসারী হলে আবার আমাকে রেখে সংসার নিয়েই ব্যস্ত থাকবে। আপনাকে তো এমনিতেও পাত্তা দেই না। আপনাকে তো এমনিতেও পাত্তা দিই না। সাক্ষ্য বাঁকা হাসলো, বলল, জি, সেটা আমি বুঝে নেব, সমস্যা নেই। দ্বিতীয় একটু পরেই ওয়াশরুমে গেল, গোসল সারল। অতঃপর গোসল শেষেই তার মনে পড়ল যে সে জামা কাপড় নিয়ে যায়নি। দ্বিতীয় হতাশ হলো, পরনের ভেজা জামাটার দিকে একবার চেয়ে ডাক দিল, শুনছেন? আছেন আপনি? সাক্ষ্য প্রায় সঙ্গে দরজার অপাশ থেকে উত্তর করল, জি, দরজার এপাশেই দাঁড়িয়ে আছি। দ্বিতীয় দরজা মেলে মুখটা এগিয়ে দেখলো সাক্ষ্যকে, বলল, আমার জামা কাপড় লাগবে, আনিনি। সাক্ষ্য ভ্রু কুঁচকে বলল, তো নেননি কেন? নিষেধ করেছে আমি। আপনি নিষেধ করলে আমি শুনতাম নাকি? না শুনলে নিয়ে যেতেন, আমাকে বলছেন কেন? সাক্ষর দায়সারা ভাব দেখে দিদি রেগে তাকালো। উত্তর করলো, আপনাকে বলছি ঘরে আপনি আছেন তাই। আমি ভেজা জামা নিয়ে ঘরে আসবো? সাক্ষ্য আড়ালেই বাঁকা হাসলো, জবাবে বলল, আসুন, না করেছি? ফ্লোরে পানি গড়াবে, এর চেয়ে ভালো জামা কাপড় দিয়ে যান। সাক্ষ্য ততক্ষণে আলমারির সামনে এসে দাঁড়িয়েছে। আলমারি মেলে হাতে জামা কাপড় নিতে বলল, জামা কাপড় দিয়ে গেলে আমার লাভ কি হবে? পারলাম না দিতে। দিদি রাগে লাল হয়ে বলল, ওকে ফাইন, ভেজা শরীরেই অপেক্ষা করব। জ্বর নামলে আম্মুকে বলবো আপনার কারণে জ্বর হয়েছে, আপনার কারণে অসুখ হয়েছে। দিতি বাকিটা বলতে পারল না। তার আগেই সাক্ষ্য হাজির হলো তার সামনে। দরজার চিপায় বাড়িয়ে রাখা ভেজা মুখটার দিকে হেসে বলল, কেমন? অতঃপর হাতের কাপড়গুলো এগিয়ে ধরে ভুরু বাঁকিয়ে বলল, বড্ড বেশি থ্রেড দেওয়া শিখেছেন ম্যাম। আমি থ্রেড দেওয়া শুরু করলে কিন্তু বাধ্য বউ হয়ে যাবেন আপনি। তখন আর এমন ঝগড়া করতে পারবেনই না, তাই নাকি? দিয়ে দেখান দেখি থ্রেড। সাক্ষ্য বাঁকা হাসে। হুট করে ধীরে এক পা বাড়িয়ে এগোতে গিয়ে বলল, হাত কেটেছে না আপনার? ড্রেস চেঞ্জ করা মুশকিল হবে না? আমি বরং। সাক্ষ্য প্রায় ওয়াশরুমের ভেতরে ডান পাটা রেখে দিয়েছিল। দিদি ততক্ষণে ঠেলে পাটা বের করে আঙ্গুল উছালো, বলল, খবরদার বলছি, পা বাড়িয়ে মানুষের প্রাইভেসি লঙ্ঘন করলে মামলা দিয়ে দেব মিস্টার। পরপরই দিদি দরজা লাগালো ধপাস করে। সাক্ষ্য ততক্ষণে মুচকে আসলো, গলা উঁচিয়ে বলল, প্রাইভেসি লঙ্ঘন হয়নি শিওর মিসেস দিতিকা তাসনিম। ভেবে চিনতে বলুন, মিস্টার আর মিসেসের মাঝে প্রাইভেসিটা কি? ওপাশ থেকে দিদির উত্তর এলো, আপনার মাথা। আজ সাক্ষ্যর জন্মদিন। বিয়ের প্রায় দুটো মাস
হাসি খুনসুটি ঝগড়ায় কাটিয়ে দেওয়ার পর দিতি আজ আয়োজন করে সাক্ষ্যর জন্য কেক বানিয়েছে। যে সাক্ষ্যকে সরাসরি ভালোই বাসে না এমন ভাব দেখায় তার জন্য কেক বানিয়েছে সারাটা দিন ব্যয় করে। ঘুরে ঘুরে কিয়ান আর সাদাবের সাহায্যে শপিং করে করেছে এক গাদা। কিয়ান আর সাদাব নিজেরাও চিন্তিত, এই মেয়ে এত শপিং দিয়ে করবেটা কি? অথচ তাদের বান্ধবী যে গোপনে সংসার পেতে ফেলেছে তা তো তাদের অজানা। দিতি প্রীতিটা দিতি প্রতিটা গিফট বক্স সুন্দর করে সাজিয়ে আলমারিতে রেখেছে। অতঃপর কেক বানানো শেষ হতেই বিকাল বেলায় গেল গোসল করতে। বেশ সময় নিয়ে গোসল সেরে যখন দিতি ফের রুমের বাইরে এলো, ঠিক তখনই দেখা গেল তার এত কষ্টের বানানো কেকটা কণার কাছে। চুরি করে চুরি দিয়ে পিস করে ছুরি দিয়ে পিস করে খাচ্ছে আরাম করে। কণা আজই এসেছিল অবশ্য, স্বাক্ষর নানু এসেছিল এক সপ্তাহ আগে। দিদি চেয়ে দেখলো নিজের কেকের হালটা, নিজের বানানো কেকের হালটা। নিজ সাজিয়ে ইয়ে সাজিয়ে আফরোজ নিজেও তো দেখলো দিদি কত কষ্ট করে বানালো কেকটা। আনাড়ি হাতে কত চেষ্টার পর সফল হয়েছিল, অথচ সে কষ্টের ফলের এরূপ দশা দেখে রাগে নাক চোখ লাল হলো তার। কণা তখন শেষ পৃষ্ঠা মুখে তুলতে গিয়েই দিদির দিকে চাইলো, হেসে বলল, কেক খাবে দিদি ভাবি? বেশ মজা। তুমি বানিয়েছো নাকি? জানো তুমি বানিয়েছো শুনেই খেয়ে নিয়েছি পুরোটা। দিদির রাগ হলো, রাগে জেদে চোখ জোড়া কেমন টলমল করলো মেয়েটার। কনে যে ইচ্ছে করেই এটা করেছে তার মুখভঙ্গিতে স্পষ্ট। এই যে এক হাসছে, এই হাসিতেও বোঝা যাচ্ছে। দিদি এগিয়ে বলল, কেন খেলে কণা? কেকের উপরে লেখা দেখনি তুমি? নাকি ওটাও চোখে পড়েনি তোমার? পড়েছে। ধরে নাও পড়েছে বলেই খেয়ে ভ্যানিশ করে দিলাম কেকটা। দিদি এই পর্যায়ে আর নিজের রাগটা কন্ট্রোল করতে পারলো না। রাগে যখন হাত পা নিষ্পিস করলো তখনই আঙ্গুল উঁচিয়ে বলে উঠল, কি চাও কণা? সাক্ষ্যকে চাও? সরাসরি বলো, একটা বিবাহিত পুরুষের প্রতি এত ইন্টারেস্টেড কেন তুমি? সত্যি পেতে চাও তাকে? চলবে। গল্পটি চলাকালীন সবাই আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। অনেক ধন্যবাদ সবাইকে।